আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি ছোট্ট করে একটু রিক্যাপ করি আপনাদের সুবিধার জন্য, যাতে রেকর্ডে থাকে জিনিসটা। আমাদের আইএলটিএস এর রিডিং টেস্টের ওরিয়েন্টেশন করতেছি আমরা আজকে। আমাদের রিডিং টেস্টের টোটাল ডিউরেশন 60 মিনিটস। ফরম্যাট হচ্ছে প্যাসেজ কম্প্রিহেনশন। আপনাকে একটা রিডিং প্যাসেজ দেয়, যে রিডিং প্যাসেজটা আপনি পড়বেন, সেটা ভালো করে বুঝবেন, তারপর সেই প্যাসেজের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবেন। আপনি যদি ভালো করে বুঝে বুঝে পড়েন এবং কোয়েশ্চেন আপনার কাছে কি চায় সেটাও আপনি বুঝতে পারেন, তাহলে আপনি কারেক্টলি অ্যান্সার করতে পারবেন। আর প্রত্যেকটা অ্যান্সার আমরা প্যাসেজ থেকে বের করবো, প্যাসেজের বাইরে কোনো অ্যান্সার নেই। টেস্ট করে হচ্ছে আমাদের রিডিং এবং আন্ডারস্ট্যান্ডিং স্কিলস। যেটা বলতেছিলাম যে আমি যদি আমার রিডিং ভালো করতে চাই, আমি যা পড়ি সেটা যদি আমি সহজে বুঝতে চাই, তাহলে আমার একটা জিনিসের কোনো অল্টারনেটিভ নাই, which is reading habit. I need to develop a reading habit, where I am reading English texts that can be from a website, that can be a news article on Facebook, that can be a status update from any page or person that I follow. But what I need to do is, I need to read the whole text and understand the meaning of each sentence. আমাকে পুরা রিডিং টেক্সট পড়তে হবে এবং প্রত্যেকটা কথার অর্থ বুঝতে হবে। আমি বারবার আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বলতেছি, আপনারা বুঝবেন যে আন্ডারস্ট্যান্ডিং কতটা ক্রুশাল। আপনি যত ভালো বুঝবেন, তত কারেক্ট অ্যান্সার করবেন। আলটিমেটলি আমাদের লক্ষ্যটা কি বলেন তো? আমরা কি খালি গদবাধা রিডিং করবো, নাকি আমাকে একটা কারেক্ট অ্যান্সার করতে হবে? আমি যদি একটা ভালো ব্যান্ড স্কোর চাই, আমি রিডিং এ 7 চাই, 7.5 চাই, 8 চাই, 8.5 চাই, আমি কি জাস্ট থাই থাই করে রিডিং করতে পারলেই হবে, নাকি আমাকে কারেক্টলি অ্যান্সার করতে হবে? কারেক্ট অ্যান্সার করতে হবে, তাই না? আর কারেক্ট অ্যান্সার করার জন্য দের ইজ নো অল্টারনেটিভ টু আন্ডারস্ট্যান্ডিং। আমি যদি না বুঝি, আমি কখনোই আন্দাজে সবগুলো কারেক্ট করতে পারবো না। আন্দাজে দুই একটা কারেক্ট হতে পারে, বাট কখনোই আমি আমার ব্যান্ড 7, ব্যান্ড 8 অথবা ব্যান্ড 9, এই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং কখনোই আমি ডেভেলপ করতে পারবো না। তো সেই জন্য আমাকে অবশ্যই একটা রেগুলার রিডিং হ্যাবিট থাকতে হবে। আচ্ছা, তো রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য অনেক কিছুই পড়া যায়। আপনার নিউজ পেপার পড়তে পারেন, ওয়েবসাইটের আর্টিকেল পড়তে পারেন, ফেসবুকে জিনিসপাতি পড়তে পারেন, যে কোনো ইংলিশ পড়তে পারেন। আমার একটা পছন্দের সাজেশন হচ্ছে কেমব্রিজ 1 থেকে 10, যে 10টা বই আছে, এই 10টা বইতে আপনি সবগুলা রিডিং টেস্ট মিলে 120টা প্যাসেজ পাবেন। এই 120টা প্যাসেজ যদি আপনি ভালো করে বুঝে বুঝে পড়েন, আমি আপনাকে সলভ করতে বলতেছি না, আপনাকে কোয়েশ্চেন সলভ করতে হবে না, আপনি প্রত্যেকটা প্যাসেজ ফার্স্ট টু লাস্ট পড়েন, বুঝে বুঝে পড়েন। যদি কোনো আননোন শব্দ থাকে, সাথে সাথে ফোনে যান, ফোনে গিয়ে টাইপ, আপনার যে গুগল আছে, গুগলে লেখেন এই ওয়ার্ডটা, সাথে লেখেন মিনিং, দেখবেন সেটার বাংলা অর্থ, ইংলিশ অর্থ, সেন্টেন্স সব চলে আসছে, সিনোনিম আসছে, অ্যান্টোনিম আসছে। সেখান থেকে যে শব্দটা সবচেয়ে ইজি, আমি বলতেছি না 3-4টা শব্দ, যে ওয়ার্ডটা মিনিংটা সবচেয়ে সহজ, এই শব্দটা আপনি প্যাসেজে ওই শব্দের উপর লিখে রাখেন। প্যাসেজে যে লাইনে আপনি করতেছেন, যে ওয়ার্ডটা পাইছেন, আননোন ওয়ার্ডটা, ঠিক তার উপর ছোট্ট করে আপনি মিনিংটা লিখে রাখেন। এবার আপনি আবার লাইনটা পড়েন, তখন আপনি দেখবেন যে কিরে, প্রথমবার না আমি আমার কাছে আবছা আবছা ছিল, এখন অর্থটা জানার পর আমি এখন বুঝতেছি যে সেন্টেন্সের মিনিংটা কি দাঁড়ায়। যদি আপনি শব্দের অর্থ না জানেন, সেন্টেন্সের এক্সাক্ট মিনিং বোঝাটা আপনার জন্য কষ্টকর, আপনি হয়তো বুঝতে পারবেন না। তো তখন আপনি ঝামেলায় পড়বেন যে ভাই, এই একটা শব্দের জন্য আমি আটকে আছি, সেন্টেন্সটা কি পজিটিভ বোঝাচ্ছে নাকি নেগেটিভ বোঝাচ্ছে, এই ওয়ার্ডের মিনিংটা আমি চাই। যখন মিনিংটা আপনি জানবেন এবং সেটা লিখে ফেলবেন, অটোমেটিক্যালি সেন্টেন্সের মিনিং আপনার কাছে ক্লিয়ার। সেন্টেন্সের মিনিং ক্লিয়ার মানে কোয়েশ্চেন আপনার কাছে কি চাই সেটা আপনি এখন তাকে অ্যান্সার দেন। তাই আমার সাজেশন, একটু সবাই ফলো করতে পারবেন তো? কেমব্রিজ 1 থেকে 10, প্রত্যেকটা প্যাসেজ আমার কাছে যদি জানতে চান কিভাবে পড়বেন, 120টা প্যাসেজ না, প্রতিদিন 2টা করে প্যাসেজ পড়বেন। এটা হচ্ছে মিনিমাম সাজেশন, 2 প্যাসেজেস পার ডে। তাহলে কি হবে? আপনার ইনশাল্লাহ 60 ডেজ, 60 দিনের মধ্যে আপনি 120টা প্যাসেজ রিডিং করতে পারবেন। খালি এই কাজটা করেন ভাই, 120 দিন পর, 2 মাস, সরি 60 দিন পর, 2 মাস পর আমাকে আপনারা বললেন যে ভাই,
আমার সাজেশনটা কাজে লাগছে কিনা। আমার যতজন স্টুডেন্ট রিডিং এ ভালো স্কোর করছে, ভালো স্কোর বলতে আমি 7 থেকেই বুঝাই, 7, 7.5 পাইছে, 8 পাইছে, 8.5 পাইছে, 9 পাইছে রিডিং এ, যতজন 7 মানে অ্যাবাভ রিডিং মডিউলে স্কোর করছে, ওনারা সবাই এই মানে সাজেশনটা ফলো করছে। ওনাদের মধ্যে অনেক ভালো মানুষও ছিল যাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, তারপর ওনারা পড়ছে। প্রতিদিন 2টা করে প্যাসেজ জাস্ট খুশি মনে পড়ে যাবে না। 2 মাস পড়েন, আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার রিডিং স্কোর যদি ইমপ্রুভ না করছে, আপনি আমাকে সে বলুন। ঠিক আছে, আমি আশা করি আপনার এই কাজটা করবেন। আপনার অনেক নাইস মানুষ, ভালো মানুষ, লক্ষ্মী মানুষ। ঠিক আছে। আচ্ছা, তো ভাই আমি তো রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য কেমব্রিজ 1 থেকে 10 করতেছি, বাট টেস্টের প্র্যাকটিস করতে হবে, যেখানে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা টেস্টকে, মানে প্রত্যেকটা রিডিং প্যাসেজকে টেস্টের ফরম্যাটে আমি সলভ করবো। তো সেটার জন্য আমাদের বই হচ্ছে কেমব্রিজ 11 থেকে 20। কেমব্রিজ 11 থেকে 20 যে বই আছে, বাট আমরা শুরু করবো থেকে, আমরা শুরু করবো প্রথমে এই 5টা বই দিয়ে সবার আগে। কারণ আমার দেখা মতে 80% স্টুডেন্ট জাস্ট এই 5টা বই সলভ করে আইএলটিএস এক্সামে বসতে পারছে এবং তাদের ডিজায়ার্ড ব্যান্ড স্কোর পেয়ে গেছে। শুধুমাত্র কেমব্রিজ 16 থেকে 20 এই 5টা বই যদি কেউ প্রপারলি সলভ করছে, আমার দেখা মতে 80% স্টুডেন্ট যাদের ইংলিশ লেভেল মোটামুটি অথবা ভালো, তারা এই 5টা বই সলভ করে এক্সামে বসার জন্য রেডি হয়ে গেছে। তা এখন যদি এর চেয়ে বেশি করতে চান, আপনি পিছন দিকে যান। 15 করবেন আগে, ধরেন 16 থেকে 20 শেষ, 15 করবেন, 14, 13, 12, 11। আপনি এভাবে আস্তে আস্তে মানে নতুন থেকে পিছনে যাবেন। এইভাবে করে টেস্টের জন্য প্র্যাকটিস করবেন। ঠিক আছে। তো আমরা বলছি যে প্যাসেজ অথবা আর্টিকেল যখন সলভও করবেন, সলভ করার সময় মিনিমাম, সরি, আপনার মিনিমাম যে টাইম, সেটা আপনারা চাইলে সেট করতে পারেন। কারণ আমরা অনেক সময় দেখি এক একজন বলে, ভাই আমি 1 ঘন্টা ধরে প্যাসেজ সলভ করি। ঠিক আছে, আপনি 1 ঘন্টা ধরে সলভ করেন প্রথম 1-2 সপ্তাহ, এটা ওকে, বাট দ্যাট ইজ নট আ গুড সাইন ইন দ্য লং রান, বিকজ ইউ আর প্রিপেয়ারিং ফর এন এক্সাম and that has a time limit. You have 1 hour or 60 minutes of time, and you have to complete uh, all the questions within this time frame. তো আপনি যদি এর চেয়ে বেশি সময় নিয়ে ফেলেন, আপনার দেখা যাবে পরীক্ষার জন্য আপনার একটা ইয়া চলে আসছে, আপনি বাসায় বসে 1 ঘন্টায় একটা প্যাসেজ করেন, তার মানে 3টা প্যাসেজ করতে গেলে 3 ঘন্টা লাগবে। এই জিনিসটা কিন্তু পরীক্ষার সময় আপনাকে সাফার করাবে, আপনাকে কিন্তু ভোগাবে জিনিসটা। কারণ আপনি একটা হ্যাবিটে চলে আসছেন যে আমার তো একটা প্যাসেজ করতে 1 ঘন্টা লাগে। তো ঠিক আছে, 1 ঘন্টা আপনি করেন, দেখবেন সর্বোচ্চ একটা বা 2টা প্যাসেজ করতে পারছেন, আপনি কিন্তু বাকিগুলো শেষ করতে পারেন, ঝামেলায় পড়বেন। তো চেষ্টা করবেন ইনিশিয়ালি শুরুর দিকে আপনারা যদি একটা প্যাসেজ সলভ করেন, 30 minutes পার প্যাসেজ সলিউশন। একটা প্যাসেজ সলভ করার জন্য, প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে অ্যান্সার করার জন্য আপনি 30 মিনিটস নিতে পারেন ইনিশিয়ালি শুরুর দিকে। এটা আস্তে আস্তে কমে আসে, বাট একটা প্যাসেজের পিছনে যেন আধা ঘন্টার বেশি সময় না লাগে। কারণ আমরা আলটিমেটলি পরীক্ষার জন্য প্রিপেয়ার করতেছি। আমার হ্যাবিটটা এখন থেকে শুরু হচ্ছে, আমার এই যে টেবিলে বসে আমি পড়তেছি, এখান থেকে শুরু হচ্ছে। আমি এই সময়টাকে যাতে একটু ওয়াইজলি, একটু স্মার্টলি প্ল্যান করতে পারি। ঠিক আছে। তো আমরা এক একটা রিডিং প্যাসেজ অথবা যে আর্টিকেল পড়বো, আমাদের যে রিডিং প্যাসেজ, যেটা কিনা একটা আর্টিকেলের মতন, এটার অ্যাভারেজ যে লেন্থ, সেটা হচ্ছে 2 পেজেস। আপনি দেখবেন একটা প্যাসেজ অথবা আর্টিকেল নর্মালি 2 পেজের হয়, 2 পেজের একটু ছোট একটু কম হয়, অথবা এক্স্যাক্টলি 2 পেজেস, 2 পেজ। এই প্যাসেজের শেষে বা আর্টিকেলের শেষে আপনাকে কিছু কোয়েশ্চেন দিবে, যে কোয়েশ্চেন গুলা প্যাসেজ থেকে আসছে। তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাসেজে দেয়া ইনফরমেশন, প্যাসেজে যে ইনফরমেশন আছে তার উপর ভিত্তি করে আসছে। প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাসেজ থেকেই আসবে, আপনাকে অ্যান্সারও করতে হবে প্যাসেজ থেকে। তাহলে প্যাসেজ হচ্ছে 2 পেজ, এই প্যাসেজ থেকে আমাকে কোয়েশ্চেন দিচ্ছে,
আবার প্যাসেজ থেকে আমাকে অ্যান্সার করতে হবে। মেইন স্ট্র্যাটেজি আবার রিড করেন, একই সাথে বুঝেন, আন্ডারস্ট্যান্ড। কি বুঝবেন? মিনিং অফ ইচ সেন্টেন্স। আপনি একটা কোয়েশ্চেন করতেছেন, কোয়েশ্চেনের অর্থটা কি, কোয়েশ্চেন আপনার কাছে কি চায়, কোয়েশ্চেনের অ্যান্সারটা কোথায় আছে, যে লাইনে আছে সেই ইনফরমেশনটা আপনাকে কি বলে, এটা কেন অ্যান্সার। মিনিং অফ ইচ সেন্টেন্স। মিনিং অফ ইচ সেন্টেন্স তখনই ক্লিয়ার হবে যদি আপনার ভোকাবুলারি ভালো থাকে। ঠিক আছে? ভোকাবুলারির জন্য আমাদের খুব দুর্দান্ত একটা জিনিস আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। খুবই দুর্দান্ত জিনিস আছে, যেটাকে আমরা বলি আইএলস রিসোর্স ব্যাংক। আপনারা এটাকে হয়তো খুব সুন্দর করে অবহেলা করেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এটা অবহেলা করেন না। আইএলস রিসোর্স ব্যাংক এটা আপনাদের হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে গুগল ক্লাসরুমের একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছে, সেখানের মধ্যে এগুলো সব আছে। দেখেন, কেমব্রিজের হাই ফ্রিকোয়েন্সি 500টা ওয়ার্ড, 500টা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড যেগুলো সবসময় আসতেছে, প্রত্যেকটা ওয়ার্ড তার সাথে এটার মিনিং। যে আমরা বলি অ্যাবসার্ড, যে কি বলে, মানে একটা জিনিসের দাম চাইছে, যে জিনিসের, ধরুন একটা গাড়ি, মানে গাড়ির দাম তো বেশি দাম, ধরেন চকলেট, বলছে এই আমাকে চকলেট খাও না, বলছে চকলেট খাবার, কোন চকলেট কিনে নিই? বলে ওই যে একটা চকলেট আছে নাম হচ্ছে লিন্ডোর, লিন্ডোর চকলেট কিনে নিই। ঠিক আছে, কত টাকা? বলে ওটা তো দাম হচ্ছে এক প্যাকেট 1250। তখন ইয়া খেপে গেছে, কি 1250? আমি মনে করছি 50, 100 টাকার চকলেট খাবার, 1250 টাকার চকলেট হয়নি। এই হচ্ছে অ্যাবসার্ডিটি, যে ছেলেটা মনে করতেছে মেয়েটার যে চকলেটের ডিমান্ড সেটা একটা অ্যাবসার্ড, এটা অবান্তর একটা কথা, সামথিং দ্যাট ইজ রিডিকুলাস অর আনরিজনেবল। যে তুমি তো 50, 100 টাকার কিটক্যাট খাইলে হয়, তুমি লিন্ডোর চাও কোন? লিন্ডোর দামটা একটু বেশি। ঠিক আছে? আবার লিন্ডোর আমার খুব পছন্দের চকলেট, আমার অনেক পছন্দের চকলেট হচ্ছে লিন্ডোর, লিন্ডোর লিন্ড, এগুলো কিছু সুইস চকলেট আছে, আমার খুব ভালো। আমি মাঝে মাঝে খাই। আমি পুরো একটা প্যাকেট কিনি, আমার বউ বাচ্চা আর আমি, আমরা তিনজন মিলে খাই, পুরো প্যাকেট শেষ করে ফেলি এক রাতের ভিতরে। এক এক বক্সের মধ্যে মনে হয় কয়টা থাকে, 20টার মতন থাকে। আমরা খাই ফেলি এক রাতের ভিতরে ধুমধাম। সেদিন আর ভাতটা খাইতে হয়, চকলেট খাই আমাদের রাতটা হবে। এইটা হচ্ছে আমাদের একটা 500 ওয়ার্ডস। তারপর কি আছে 1200 ওয়ার্ডস, এটা খুব সুন্দর একটা কম্পাইলেশন, খুবই সুন্দর, আমার খুব পছন্দের একটা কাজ, সামথিং দ্যাট আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট, যেটা আপনাদেরকে অনেক হেল্প করে। আচ্ছা দেখেন, একটা শব্দ আছে অ্যাকসেন্চুয়েট। অ্যাকসেন্চুয়েট এটা মানে কি? জোর দেওয়া, কোনো কিছুকে গুরুত্ব দেওয়া, কোনো কিছুকে তুলে ধরা, সবার সামনে এটাকে হাইলাইট করা, অ্যাকসেন্চুয়েট। আচ্ছা, তাহলে আমরা এটার সিনোনিম কি পাচ্ছি? এমফাসাইজ, এটা মানে গুরুত্ব আরোপ করা। হাইলাইট, এটাকে ফুটিয়ে তোলা, তুলে ধরা। স্ট্রেস করা, এটার উপর জোর দেওয়া, চাপ দেওয়া। অপোজিট কি? আন্ডারস্টেট, কোনো কিছুকে ছোট করে বলা। মিনিমাইজ, ছোট করা। ডিসরিগার্ড, পাত্তা না দেওয়া। দ্য লাইটিং অ্যাকসেন্চুয়েটস দি আর্ট। একটা পেইন্টিং আছে, একটা চিত্রকর্ম, আর্ট ওয়ার্ক আছে, লাইটিংটা যদি সুন্দর হয় তাহলে ছবিটা খুব সুন্দর করে ফুটে ওঠে। তো লাইটিং কি করে? আর্ট ওয়ার্ককে অ্যাকসেন্চুয়েট করে, এটাকে আরো হাইলাইট করে, এমফাসাইজ করে। এইভাবে আপনারা ভোকাবুলারি শিখবেন। একটা শব্দ অ্যাকসেন্চুয়েট, এখান থেকে তিনটা সিনোনিম, তিনটা অ্যান্টোনিম, সেটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয়। একটা শব্দ থেকে আপনারা 7টা শব্দ শিখতেছেন, একটা ওয়ার্ড থেকে 7টা ওয়ার্ড শিখতেছেন। ঠিক আছে? এরকম 1200 ওয়ার্ড আছে, আপনারা মোটামুটি 7 × 12 = 84, 8400 ওয়ার্ড শিখে ফেলবেন, মনে হবে কিছুই না। এটা পড়ার প্ল্যান হচ্ছে আপনারা প্রতিদিন 30টা করে ওয়ার্ড শিখবেন, অ্যাট লিস্ট 30টা। এই পুরাটা শেষ করবেন, তারপর যাবেন হচ্ছে এইটা, এই 500টা, এই পুরাটা 30টা করে আবার শেষ করবেন, প্রতিদিন প্রতিদিন 30টা করে শেষ করবেন, বুঝছেন? আচ্ছা, এভাবে করে করে যদি করতে পারেন, ফ্যান্টাস্টিক হবে আপনার জন্য, ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না। আচ্ছা, আরেকটা লিস্ট আছে কাজের জিনিস, সেইটা হচ্ছে আপনাদের প্রিপোজিশনস। আমাদের বেশ কয়েকটা শীট আছে,
এইটা একটা বই, প্রিপোজিশনস উইথ অ্যাডজেক্টিভস, খুবই কাজের বই। দেখেন এই যে কেউ কোনো কিছুর ব্যাপারে ভয় পাইছে। মেগান ওয়াজ আফ্রেড অফ দ্য থান্ডারস্টর্ম। আফ্রেড অফ মানে ভয় পাওয়া, স্কেয়ার্ড অফ মানে ভয় পাওয়া, টেরিফাইড অফ মানে ভয় পাওয়া। দেখছেন? তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ উইথ প্রিপোজিশন, এটা একটা শিখবেন। তারপর শিখবেন হচ্ছে আম, এই যে লার্ন প্রিপোজিশন, একটা বই আছে, বইটা খুব ভালো একটা বই, এটা আমি আপনাদের জন্য এনে দিয়ে দিচ্ছি। ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন, অন, ইন, অ্যাট। কমপ্লেক্স প্রিপোজিশন, অন টু, আন টু, তারপর হচ্ছে আপ টু, তারপর বিফোর, তাই না, ডাউন টু, ইন টু, এগুলো সব হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন। সুন্দর করে পড়ে ফেলবেন, এটা খুব ছোট্ট একটা বই, সুন্দর করে সব পড়ে ফেলবেন, কারণ প্রত্যেকটা লাইনে লাইনে আমাদের প্রিপোজিশনের কাজ থাকে। তারপর একটা আছে কলোকেশন, এটা শিখে ফেলবেন। কলোকেশন খুব ভালো জিনিস। আমরা বলি না ফ্রেজ, হাই ব্যান্ড ফ্রেজ, শিখতে হয় কিছু জিনিস। ভাই হাই ব্যান্ড ফ্রেজ বলতে আসলে এগুলোকে বোঝায়, ওটা কোনো ইয়া না। ওই জেনে কি পড়তাম আমরা, থিক অ্যান্ড থিন, আউট অফ দ্য ব্লু, এইসব ফ্রেজ না। চৌধুরী এন্ড হোসেনের যেসব ফ্রেজ ছিল এগুলো না। এগুলো হচ্ছে এই যে দুইটা শব্দ, বামে আর ডানে দুইটা শব্দ আছে, দুইটা ওয়ার্ডকে একসাথে কম্বাইন করে আমরা বলি। ঠিক আছে? দেখেন, আপনি আইএলস এ খুব ভালো করছেন, অথবা আপনার পড়াশোনায় আপনি খুব ভালো করছেন, জিপিএ 5 পাইছেন, এটা আপনার একটা অর্জন। পড়াশোনার লাইফে আপনার একটা অর্জন, এটাকে বলে একাডেমিক অ্যাচিভমেন্ট। ঠিক আছে? আপনার পড়াশোনার ক্যারিয়ার, একাডেমিক ক্যারিয়ার, আপনার পড়াশোনার গ্রুপ, একাডেমিক সার্কেলস, একাডেমিক কমিউনিটি, একাডেমিক ডিবেট, একাডেমিক ডিসিপ্লিন। ঠিক আছে? কে কাউকে বলছে দায়িত্ব গ্রহণ করতে, অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। অনেকে লেখে, আমরা দেখি খাতায় লেখে টেক রেসপন্সিবিলিটি, বাংলায় বলি দায়িত্ব নেওয়া, তো ইংলিশে লেখে টেক রেসপন্সিবিলিটি। দ্যাট ইজ ইনকারেক্ট। আপনাকে, এইটার কারেক্ট হচ্ছে অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি, দায়িত্ব গ্রহণ করা, অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। গ্রহণযোগ্য ব্যবহার, যে ব্যবহারটা অ্যালাউড, অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার। ঠিক আছে? এই যে দুইটা করে শব্দ মিলাই মিলাই পড়বেন। প্রতি পেজে 57টা করে আছে। আপনারা দয়া করে প্রতিদিন 1 পেজ করে কলোকেশন পড়বেন, 1 পেজ করে প্রিপোজিশন পড়বেন, 30টা করে ভোকাবুলারি পড়বেন। এটা আপনাদের রিডিং এর জন্য খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, আমরা একটু আবার আসি। তো আমরা বলছি টিপস ফর আ গুড রিডিং ব্যান্ড স্কোর, এনরিচ ভোকাবুলারি ব্যাংক। আপনার শব্দের ভান্ডার বাড়ান, যতগুলো শব্দের অর্থ জানেন, প্রতিদিন নতুন নতুন শব্দ শিখেন। যত ওয়ার্ড মিনিং জানবেন, তত আপনার কাছে প্যাসেজের কথাগুলো সহজ হয়ে যাবে। একটা ওয়ার্ড না জানার কারণে আমার কাছে প্যাসেজের কথাটা মানে আমি বুঝতে পারি না। আর একটা ওয়ার্ড মিনিং যদি আমি জানি, তাহলে প্যাসেজের কথাটা আমার কাছে অনেক সহজ লাগে। ডিফারেন্স হচ্ছে কেউ অর্থ জানে, কেউ অর্থ জানে না। তো যদি আপনি মিনিং জানেন, অটোমেটিক্যালি আপনি সবগুলো জিনিস সুন্দর করে বুঝবেন এবং কারেক্টলি অ্যান্সার করতে পারবেন। তো এই জন্য বলছি বারবার, ভোকাবুলারি এবং মিনিং, এই জিনিসটার উপর সবাই জোর দিবেন। ডেইলি রিডিং হ্যাবিট, কতক্ষণ পড়তে পারেন? আমি বলছি ওই যে কেমব্রিজ 1 থেকে 10, ম্যাক্সিমাম 3 ঘন্টা। 3 ঘন্টার বেশি পড়ার দরকার নেই। আপনাকে বলছি প্রতিদিন 2টা করে প্যাসেজ পড়তে, সুন্দর করে সময় নিয়ে, এবং সেখানে আপনি সময় দিবেন। এক একটা প্যাসেজে লাগলে 1 ঘন্টা সময় দিবেন, কারণ আপনি কিন্তু ওয়ার্ড মিনিং বের করবেন। প্যাসেজে যতগুলো ওয়ার্ড আপনার কাছে আননোন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনি অর্থ মিনিং বের করে আবার লিখবেন। তো এই জন্য আপনি একটু সময় নেন। তো এক একটা প্যাসেজ পড়তে গেলে 1 ঘন্টা, অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় লাগতে পারে। তো কেমব্রিজ 1 থেকে 10 আপনারা এভরিডে 3 আওয়ার্স এর মতন করতে পারেন। আবার যেটা বলছিলাম, যেটা যেটা লিখে দিছি, টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, আপনার অবশ্যই আহ দেখবেন যে অনেক সময়, যে প্রথমে যদি কেউ উইক উইক থাকেন, যে কারো রিডিং হ্যাবিট কম, আগে কম ছিল, এতদিন ধরে ইংলিশ পড়া হয়নি, মাত্র নতুন করে শুরু করছে, তাহলে আপনি ওই 30 মিনিট ওটা পরে আসেন। 30 মিনিট কিভাবে আসবেন? আপনি একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ফলো করেন। গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট মানে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট, একটু একটু করে আপনি ইমপ্রুভ করেন। প্রথম সপ্তাহে আপনি একটা প্যাসেজ সলভ করেন 1 ঘন্টা সময় নিয়ে, সেকেন্ড উইকে সেটা কমাই নিয়ে আসেন 50 মিনিটস, থার্ড উইক 40 মিনিটস, ফোর্থ উইক 30 মিনিটস।
এর হচ্ছে যারা একদম মানে উইক, যারা ফিল করেন যে আপনাদের আসলে মানে একটু মানে ভালো কষ্ট হচ্ছে, এটা হচ্ছে তাদের জন্য, সবার জন্য। এখন আমরা সলিউশনের কিছু জিনিস একটু ডিসকাস করে করি। আমরা যেটা প্যাসেজ সলভ করব, একটা প্যাসেজে কয়েক রকমের কোয়েশ্চেন থাকে, আর প্রত্যেকটা কোয়েশ্চেনের ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি আছে। ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি ফর এভরি কোয়েশ্চেন টাইপ আছে। আমি এটাও বলি, ইচ প্যাসেজ contains several types of questions। প্রত্যেকটা প্যাসেজে কিছু ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন থাকে, আচ্ছা কয়েক রকমের কোয়েশ্চেন থাকে, আর প্রত্যেকটা কোয়েশ্চেনের নিজস্ব স্ট্র্যাটেজি আছে। তো আমরা যে কোয়েশ্চেনটাই পাই, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, সেটা ম্যাচিং হোক, আমরা কখনো আগে প্যাসেজ পড়বো না। কখনো আগে প্যাসেজ পড়বেন না, সবার আগে কোয়েশ্চেন পড়বেন। যে কোয়েশ্চেনটা আপনি সলভ করবেন, সবার আগে সেই কোয়েশ্চেনটা আপনি পড়বেন। এবং কোয়েশ্চেনটা পড়লে আপনি জানতে পারবেন যে কোয়েশ্চেন আপনার কাছে কি চায়, আপনাকে কোথায় খুঁজতে হবে। তাই না? আমাদের তো আনলিমিটেড টাইম না, টাইম আমাদের খুব শর্ট, 1 ঘন্টায় 3টা প্যাসেজ শেষ করতে হবে। এই কারণে আমরা সব সময় আগে কোয়েশ্চেন পড়ব। কোয়েশ্চেন পড়ার পর আমরা সেই অ্যান্সার গুলা প্যাসেজে খুঁজে বের করবো। আগে কোয়েশ্চেন পড়বো, তারপর সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা প্যাসেজে খুঁজে বের করবো। আচ্ছা, অবশ্যই আপনি চাইলে বাসায় বসে এক্সাম স্টাইলে মক টেস্ট দিতে পারেন। যে ভাই, যখন মোটামুটি আমি সলিউশন টেকনিক গুলো বুঝছি, আমার রিডিং হ্যাবিট ভালো, মোটামুটি আমি কনফিডেন্ট যে না, আমি এখন চাইলে 1 ঘন্টা সময় নিয়ে একটা রিডিং মানে টেস্ট দিয়ে ফেলি পুরো কমপ্লিট। পুরো টেস্টে আপনি টাইম ধরে দিবেন 1 ঘন্টা, 1 ঘন্টা একটা মানে রিডিং সেকশনের একটা মক টেস্ট দিবেন। সেখানে যতগুলো ভুল আপনি পাচ্ছেন, যে ভাই আমার না এই ভুল হয়েছে, কেন হয়েছে ভুল, আমি লাগলে আবার প্যাসেজে যাই, যে আমি তো দেখলাম যে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, আর আমি অ্যান্সার করছিলাম এইটা, কেন এটা অ্যান্সার করছি। আপনি সেই ভুলটাকে প্যাসেজে আবার নিয়ে যান, যে আমি কেন ভুলটা করলাম। তখন দেখবেন যে আপনি নিজের ভুলটা আইডেন্টিফাই করতে পারছেন। এবং ভুল আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি কেন ভুল করতেছেন সেটা যদি আপনি জানেন, অটোমেটিক্যালি আপনি নেক্সট টাইম এই ভুলটা আর রিপিট করবেন না। আপনি কেন ভুল করছেন প্রথমবার, এটার রিজনটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনি নেক্সট টাইম এই ভুলটা আর করবেন না। তাহলে আপনি কিন্তু আপনার মানে পরের বার নিজেকে আপনি বাঁচাই ফেলতে পারতেছেন। এই জন্য অবশ্যই অবশ্যই আপনার ইয়ার করবেন, নিজের ভুলগুলোকে অ্যানালাইজ করবেন, যে আমি ঠিক আছে আমি ভুল করছি, শুধু ভুল করছি এখানেই শেষ না, কেন ভুল করছি, কিভাবে ভুল করছি, কারেক্ট অ্যান্সার কোনটা ছিল, কারেক্ট অ্যান্সারটা কিভাবে আসছে। আচ্ছা, এই জিনিসগুলো আপনি বোঝার চেষ্টা করেন। যত ভালো বুঝবেন, তত আপনার জন্য ভুল অ্যাভয়েড করা সহজ হবে, এবং কারেক্ট অ্যান্সার করাটা ইজি হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা মাঝে মাঝে বলি যে কিছু প্যাসেজ সহজ আর কিছু প্যাসেজ একটু কঠিন। কিছু প্যাসেজ হচ্ছে সহজ আর কিছু প্যাসেজ একটু কঠিন। প্যাসেজ সহজ অথবা কঠিন কেমনে হয়? একটা গতানুগতিক কথা আছে যে ভাই, প্যাসেজ ওয়ান সবসময় সহজ, শুনছেন না? প্যাসেজ ওয়ান সবসময় সহজ। বাট আপনারা কি ইদানিং দেখছেন যে, বা কখনো দেখছেন মানে ফেসবুকে পড়ছেন, প্যাসেজ ওয়ানের মধ্যে ম্যাচিং কোয়েশ্চেন দিয়ে দিছে, তারপর হচ্ছে গিয়ে এমসিকিউ দিয়ে দিছে প্যাসেজ ওয়ানে, ম্যাচিং এমসিকিউ এই টাইপের কোয়েশ্চেন দিছে। ফেসবুকে দেখছেন কেউ? বলেন না, চ্যাট তো ওপেন আছে আপনাদের জন্য। মানে আগে সবসময় বলতো যে মানুষ প্যাসেজ ওয়ানটা সহজ হয়, বাট এখন দেখা যাচ্ছে যে প্যাসেজ ওয়ানের মধ্যেও অনেক ম্যাচিং কোয়েশ্চেন দিয়ে দেয়। তো ভাই, আলটিমেটলি আমার প্যাসেজ ওয়ান, টু, থ্রি এটা ম্যাটার করে না আমার কাছে। খুব সিম্পল কথা, আমার প্যাসেজ ওয়ান নাকি প্যাসেজ টু নাকি প্যাসেজ থ্রি এই জিনিসটা আমার কাছে ম্যাটার করে না। আমি জাস্ট দেখি এই প্যাসেজের মধ্যে কি কি কোয়েশ্চেন আছে, এবং কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আমি প্যাসেজ গুলাকে ডিভাইড করে ফেলি। তো আমরা কি বলছি, যে মোটা দাগে ব্রড ক্যাটেগরিতে আমাদের 2 রকমের কোয়েশ্চেন আছে। যতগুলা প্যাসেজ, সবগুলা প্যাসেজে আমরা 2 টাইপের কোয়েশ্চেন পাই।
একটাকে আমরা বলি sequential questions that follow a serial in the passage. কিছু কোয়েশ্চেন আছে যেগুলা আমরা প্যাসেজে সিরিয়ালি পাবো, একটা সিরিয়ালে। প্রথমটা এখানে পাইছি, সেকেন্ডটা এখানে, থার্ড এখানে, ফোর্থ এখানে, ফিফথ এখানে, একটার পর একটা অ্যান্সার থাকবে। তো যে কোয়েশ্চেন গুলো সিরিয়াল ফলো করে তাদেরকে আমরা বলি সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন। এটা কম্পারেটিভলি ইজি। আরেকটা আছে নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলা that questions that come in random order in the passage. প্যাসেজ দেখবেন না র্যান্ডমলি, প্রথমটা এখানে, সেকেন্ডটা এখানে, থার্ডটা এখানে, ফোর্থ এখানে, ফিফথ এখানে, সিক্স, উল্টা পাল্টা কোনো ঠিক ঠিকানা নেই। এই কোয়েশ্চেন গুলো একটু ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে টোটাল দুই রকমের কোয়েশ্চেন। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, যেটা কিনা সিরিয়াল মেনটেন করে, এই কোয়েশ্চেন গুলো একটু সহজ খুঁজে পাওয়া। আর এটা হচ্ছে নন সিকোয়েন্সিয়াল, এই কোয়েশ্চেন গুলো র্যান্ডমলি আসে, এটা খুঁজে পাওয়া একটু কঠিন। সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনের মধ্যে মানে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা গ্যাপ ফিল। এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ। মোটামুটি 10 মার্কের কোয়েশ্চেন আসে খালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার তিন রকম। একটাকে বলি আমরা ডিরেক্ট অ্যান্সার। আমরা একেবারে মানে কোয়েশ্চেনে ব্ল্যাঙ্ক থাকবে, কোয়েশ্চেনে ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটা বসবে, অ্যান্সারটা বসবে, এটা ডিরেক্টলি প্যাসেজ থেকে নিয়ে আসবে। লিখে দিই ডিরেক্ট অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ। এরপরটা কি? এরপরটা হচ্ছে সিনোনিম অ্যান্সার। এটার একটা কাহিনী আছে। আমার কোয়েশ্চেনের নিচে একটা বক্স থাকে, প্যাসেজে যে ওয়ার্ডটা পাইছি অ্যান্সার হিসেবে সেই ওয়ার্ডের একটা সিনোনিম বের করতে হয়। আমরা এগুলো সব যখন ডিটেইলে সলভ করবো তখন আমরা ডিসকাস করবো। এখন জাস্ট জেনে রাখার জন্য যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তিন রকমের আসে: একটা ডিরেক্ট অ্যান্সার, একটা সিনোনিম অ্যান্সার, আর একটা ডায়াগ্রাম লেবেলিং। এই তিন রকমের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। ডিরেক্ট অ্যান্সার ডিরেক্ট প্যাসেজ থেকে নিয়ে আসি। সিনোনিম অ্যান্সার হচ্ছে প্যাসেজে যে অ্যান্সারটা পাই সেটার একটা সিনোনিম দেওয়া থাকে কোয়েশ্চেনে বক্স, সেখান থেকে আমরা চুজ করি ম্যাচ করে। আর থার্ড হচ্ছে ডায়াগ্রাম লেবেলিং। কোয়েশ্চেন একটা ছবি থাকে, এই ছবির বিভিন্ন পার্ট আমরা প্যাসেজ থেকে ম্যাচিং করি। ঠিক আছে? এই হচ্ছে তিন রকমের কোয়েশ্চেন। কয়েকটা এক্সাম্পল দিছি দেখেন। ঠিক আছে, দেখি এটা আপনারা অ্যান্সার করবেন আমাকে। কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে হি ওয়াজ ড্যাশ অ্যাবাউট হিজ ইউকে জার্নি। সে তার ইউকে জার্নির ব্যাপারে এমন ছিল। প্যাসেজে বলছে মিস্টার শাফিক ইজ an accomplished professional in Bangladesh. He is excited about going to the UK for job purposes. Mr. Shafiq is an accomplished professional in Bangladesh. He is excited about going to the UK for job purposes. তাহলে he was dash about his UK journey, অ্যান্সারটা কি হবে কেউ বলতে পারেন? এক্সাইটেড। এই যে আপনি ডিরেক্ট প্যাসেজ থেকে বসাই দিয়েছেন, এটা তো কোয়েশ্চেন, এটা হচ্ছে প্যাসেজের লাইন। আপনি ডিরেক্ট এই ওয়ার্ডটা নিছেন না, যে উনি এক্সাইটেড, এই ওয়ার্ডটা এখানে বসাই দিয়েছেন, এই যে একটা অ্যান্সার দিছেন। আচ্ছা ধরেন এখন যদি আপনাকে অ্যান্সারের জন্য আবার একটা ইয়া দেয়, একটা এরকম একটা অপশন, কোয়েশ্চেন নিচে একটা অপশন দেয় এরকম করে বক্স। প্যাসেজে বলছে হি ইজ এক্সাইটেড অ্যাবাউট গোয়িং টু দ্য ইউকে ফর জব পারপাসেস। এই বক্সের কোন ওয়ার্ডটা ম্যাচ করে? এ বি সি তিনটা ইয়ে আছে, কোনটা ম্যাচ করে বলেন তো এক্সাইটেড এর সাথে? সি, ফ্যাসিনেটেড। ভেরি গুড, সি, ফ্যাসিনেটেড। এই ওয়ার্ডটা সবচেয়ে ভালো ম্যাচ করে এক্সাইটেড এর সাথে। এই জন্য আমরা এখান তখন অ্যান্সার দিব সি। তো যখন ডিরেক্ট অ্যান্সার আসবে তখন লিখবো এক্সাইটেড, যখন সিনোনিম অ্যান্সার্স তখন লিখবো সি, কারণ আমি ওয়ার্ডটাই আবার বক্সের সাথে ম্যাচ করতে হবে।
যে সিনোনিমটা ম্যাচ করবে সেটা আমরা অ্যান্সার দিই। তো এই হচ্ছে এক একটা কোয়েশ্চেনের আমরা স্ট্র্যাটেজি, যেটা আমরা ইনশাল্লাহ ডিটেইলে নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিস করবো। আজকে আমরা জাস্ট কোয়েশ্চেন গুলো বুঝতেছি। সেকেন্ড যে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, যেটা অনেক বেশি আসে, সেটা হচ্ছে ট্রু, ফলস, নট গিভেন, অথবা সেটার আরেকটা টুইন আছে, ইয়েস, নো, নট গিভেন। দুইটা কোয়েশ্চেন হুবহু সেম স্ট্র্যাটেজি, একই অ্যাপ্রোচ, একইভাবে অ্যান্সার করবো। কখনো আমাকে লিখতে হবে ট্রু, ফলস, নট গিভেন, কখনো লিখতে হবে ইয়েস, নো, নট গিভেন। ঠিক আছে। থার্ড সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ। একটা কোয়েশ্চেন থাকে, কয়েকটা অপশন থাকে, এ বি সি, আপনাকে বেস্ট অপশনটা চুজ করতে হবে। এখানে আমরা আবার দুই রকমের এমসিকিউ পাই। একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার, একটা কোয়েশ্চেন একটা অ্যান্সার। আরেকটা হচ্ছে ডাবল অ্যান্সার, একটা কোয়েশ্চেন দুইটা অ্যান্সার চুজ করতে হবে। দুই রকমের অ্যান্সার। 4 নাম্বারটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস। সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে কোয়েশ্চেনে, বাকি অর্ধেক আমাদেরকে প্যাসেজ থেকে ম্যাচ করতে হবে। তো সেন্টেন্স আমাদের কমপ্লিট করতে হবে। প্রথম অর্ধেক একখানে, বাকি অর্ধেক আরেকখানে, সেন্টেন্স এন্ডিং ম্যাচ করতে হয়। এটা কিন্তু সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, যদিও ম্যাচিং। আর লাস্ট, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এই টোটাল 5 রকমের কোয়েশ্চেন হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল। যেটা ওই টোটাল কোয়েশ্চেন কয়টা? টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স ইন দ্য রিডিং টেস্ট ইজ 40। টোটাল 40টা কোয়েশ্চেন আসে। 40টার মধ্যে 25টাই আসবে কিন্তু সিকোয়েন্সিয়াল, দেখেন। 40টার মধ্যে 25টা কোয়েশ্চেনই হচ্ছে সিকোয়েন্সিয়াল। বুঝছেন? এটা একটা ভালো অ্যাডভান্টেজ আমাদের, যে যেটা কঠিন সেটাই সবচেয়ে বেশি আসে। সরি, যেটা যেটা সহজ সেটা সবচেয়ে বেশি আসে। সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনটা সহজ, এটাই সবচেয়ে বেশি আসে। 25, 40-এর মধ্যে 25টা কোয়েশ্চেনই সিকোয়েন্সিয়াল থেকে অ্যাভারেজ। আর নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন আসে 15টার মতন। তার মধ্যে আছে ম্যাচিং হেডিংস, ম্যাচিং লিস্ট, ম্যাচিং ইনফরমেশন। এই হচ্ছে আমাদের 8 ধরনের কোয়েশ্চেন আইএলটিএস এক্সাম। fill in the blanks, true, false, not given, MCQ, matching sentence endings, short answer question, matching headings, matching list, matching information. এখন এটা খুব ইম্পর্টেন্ট কথা আছে আপনাদের জন্য। আমাদের সবার তো আর ব্যান্ড 8 অথবা 9 দরকার নেই। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে বিদেশে যাওয়া, বাইরে পড়াশোনা করতে যাওয়া অথবা জব করতে যাওয়া। যেটাই করতে চাই, আমাকে প্রত্যেকটা ব্যান্ডে একটা মিনিমাম স্কোর থাকে, যেটা দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো বেশিরভাগ ক্ষেত্রে স্কোরটা হচ্ছে 6 থেকে, মানে 6+। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কিছু কিছু ইউনিভার্সিটি 5.5 অ্যাকসেপ্ট করে, বাট অ্যাভারেজ হচ্ছে 6 থেকে এর উপরে। তো ভাই, কারো যদি লেভেলটা, মানে ইংলিশের সাথে খুব বেশি আমার কানেকশন ছিল না, আমি এখন নতুন করে আইএলটিএস করতে আসছি, আমার জন্য আসলে তো চাইলেও আর মানে হঠাৎ করে রাতারাতি আমি ইমপ্রুভ করতে পারবো না। আর আমার সময় খুব আহামরি না। আমার সময় আছে 3 মাস। 3 মাসের মধ্যে আমি যদি রিডিং ব্যান্ডে, আমার রিডিং মডিউলে 6 থেকে 7 ব্যান্ড স্কোর পাইতে চাই, তাহলে আমার একটা অ্যাপ্রোচ আছে। আর যারা 7-এর উপর পেতে চায় তাদের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। এটা আপনারা নিজেদের লেভেলটা যাচাই করতে পারবেন। আপনারা যখন রিডিং প্যাসেজ পড়বেন, কোয়েশ্চেন সলভ করবেন, তখন আপনারাই বুঝে ফেলবেন যে আপনার কতক্ষণ সময় লাগে, কতগুলা কারেক্ট হয়, কতগুলা ভুল হয়। আপনি তখন আপনার স্ট্র্যাটেজিটা চুজ করবেন। আমি দুইটা স্ট্র্যাটেজি দিচ্ছি আপনাদেরকে, দুইটা অ্যাপ্রোচ। একটা হচ্ছে ব্যান্ড 6 থেকে 7 পেতে চাই, তাহলে আমার অ্যাপ্রোচ কি? তাহলে আমার অ্যাপ্রোচ হচ্ছে, কথার কথা, আমার রিডিং প্যাসেজ ওয়ানটা সহজ আসছে। সহজ আসছে বলতে, রিডিং প্যাসেজ ওয়ানে সব সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন আসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ট্রু, ফলস, নট গিভেন। তাহলে রিডিং, যেহেতু আমরা বলছি যে যে কোয়েশ্চেন গুলো সিরিয়াল মেনটেন করে সেগুলো খুঁজে পাওয়া সহজ, এই জন্য আমরা বলতেছি যে রিডিং প্যাসেজ ওয়ানে সহজ কোয়েশ্চেন আসছে। কথার কথা, আজকে রিডিং প্যাসেজ টুতে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আছে, আর রিডিং প্যাসেজ থ্রিতে একটা ম্যাচিং কোয়েশ্চেন আছে। তাহলে কোন প্যাসেজটা বেশি কঠিন? রিডিং প্যাসেজ থ্রিতে একটা ম্যাচিং কোয়েশ্চেন আছে আর বাকিগুলো সিকোয়েন্সিয়াল। আর রিডিং প্যাসেজ টুতে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আছে, একটা সিকোয়েন্সিয়াল।
কোন প্যাসেজটা বেশি কঠিন, কোনখানে বেশি সময় লাগবে? আমার কথা বুঝছেন? রিডিং প্যাসেজ থ্রিতে একটা ম্যাচিং, রিডিং প্যাসেজ টুতে দুইটা ম্যাচিং, ভেরি গুড টু। আমরা বলছি ম্যাচিং কোয়েশ্চেন মানে একটু কঠিন। যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন, এটা সলভ করতে টাইম লাগবে বেশি। তাহলে ভাই, আমি সবার আগে রিডিং প্যাসেজ ওয়ান সলভ করব, তারপর রিডিং প্যাসেজ থ্রি, তারপর রিডিং প্যাসেজ টু। এটা কিন্তু আপনাদের একেবারে এক্সাম স্ট্র্যাটেজি। সবার আগে সেই প্যাসেজ সলভ করবেন যেখানে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন সব। তারপর সেকেন্ড, ওই প্যাসেজ সলভ করবেন যেখানে একটা ম্যাচিং কোয়েশ্চেন। লাস্টে সেই প্যাসেজ করবেন যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আছে। তাহলে আপনার টাইম কাভার হবে, টাইমের মধ্যে আপনি মানে অনেক কিছু কাভার করবেন। আচ্ছা, তো আমি যদি রিডিং ব্যান্ডে 6 থেকে 7 পেতে চাই, তাহলে এটা কিন্তু পরীক্ষার দিনের কথা বলছি, এটা এখন না, বাসায় বসে না। পরীক্ষার দিন যে প্যাসেজটা ইজি সেটা আমি সলভ করব 22 মিনিট সময় নিয়ে। 22 মিনিট সময় নিয়ে প্যাসেজ, যে প্যাসেজটা সহজ বা প্যাসেজ ওয়ান, সেটা আমি সলভ করবো 22 মিনিটস। যেটা মিডিয়াম প্যাসেজ, সেটা কখনো প্যাসেজ টু হইতে পারে, কখনো প্যাসেজ থ্রি হইতে পারে, যেখানে একটা ম্যাচিং কোয়েশ্চেন আমি লিখে দিছি। মিডিয়াম প্যাসেজ মানে যেখানে একটা ম্যাচিং কোয়েশ্চেন আছে, সেটা প্যাসেজ টু হইতে পারে আবার থ্রি হইতে পারে। সেটা আমি সলভ করবো 28 মিনিটস। ঠিক আছে? মিডিয়াম প্যাসেজ সলভ করবো 28 মিনিটস টাইম নিয়ে, 28 মিনিট। তাহলে এই দুইটা প্যাসেজ আমার 50 মিনিট চলে গেছে। হার্ড যে কোয়েশ্চেনটা আছে, হার্ড কোয়েশ্চেন মানে হার্ড যে প্যাসেজ, যে প্যাসেজে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন, এই প্যাসেজটা আমি সলভ করবো 10 মিনিট সময়। এবং আমার একটা সিস্টেম আছে, 10 মিনিটের মধ্যে আপনি মিনিমাম 6 থেকে 7টা কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার করতে পারেন। একটা স্ট্র্যাটেজি আছে, 10 মিনিটের মধ্যে 6 থেকে 7টা কোয়েশ্চেন কারেক্টলি অ্যান্সার করা। এটা হচ্ছে ব্যান্ড 6 থেকে 7 অ্যাপ্রোচ, যেখানে আমি কি করব, ইজি প্যাসেজ 22 মিনিট, মিডিয়াম 28 মিনিট, হার্ড প্যাসেজ 10 মিনিট। আমি এটা যদি ফলো করতে পারি, আমি মিনিমাম 30টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। মিনিমাম 30 থেকে 32 33 কোয়েশ্চেন আমার জন্য অ্যান্সার করা সহজ। আমি 6 পেয়ে যাবো অ্যান্সার খুব ইজিলি ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে আমি কোয়েশ্চেন অ্যান্সার করবো কম, বাট যেগুলো আনসার করবো সেগুলো কারেক্ট হবে। সময় নিয়ে কারেক্টলি অ্যান্সার করবো। 30টা অ্যান্সার করলে 27টা কারেক্ট হয়ে যাবে, 6.5 পাবো ইনশাল্লাহ মিনিমাম। এইবার রিডিং যারা 7.5 থেকে ব্যান্ড 9 পেতে চান, এটার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। আপনি ইজি প্যাসেজে তখন সময় নেবেন মাত্র 17 মিনিট। কারণ আমি ধরে নিচ্ছি আপনারা একটু ফাস্ট, আপনারা একটু ভালো, আপনাদের ব্যান্ড স্কোর বেশি পাওয়ার ইচ্ছে। প্যাসেজ ওয়ানে আপনি নেবেন সর্বোচ্চ 17 মিনিটস, মিডিয়াম প্যাসেজ 20 মিনিটস, হার্ড প্যাসেজ 23 মিনিটস। তাহলে যে প্যাসেজটা সহজ, প্যাসেজ ওয়ান 17 মিনিটস, যেখানে একটা ম্যাচিং কোয়েশ্চেন এটাতে 20 মিনিট, যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন সেটা 23 মিনিট। আমাকে তখন সবগুলো অ্যান্সার করতে হবে, আমি ইনশাল্লাহ আপ টু ব্যান্ড 9 পেতে পারবো। আপ টু 40 কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? ক্লাসে আমরা কি করব? ক্লাসে আমরা ইনশাল্লাহ সলভ করব কেমব্রিজ 16 থেকে 9, মানে 19 অথবা 20 পর্যন্ত। কেমব্রিজ 16 থেকে 20 পর্যন্ত এই 5টা বই থেকে আমরা সলভ করব ক্লাস ইনশাল্লাহ। এবং সবগুলো নিব আমরা, প্যাসেজ ওয়ান টু থ্রি সব সলভ করবো ইনশাল্লাহ। ক্লাসে আমি যখন পড়াচ্ছি, আপনারা চেষ্টা করবেন আমার ক্লাসের কিছু নোট নিতে, ক্লাসের একটা লেকচার মেনটেন করতে। এটা খাতা নিবেন, খাতার মধ্যে প্রতিদিন টপিক থাকবে, টপিকের নিচে আপনার লেকচার আপনি নোট নিবেন। এটা খুব হেল্প করে। আপনি যখন বাসায় পড়বেন একবার লেকচারটা রিভাইজ করবেন, তারপর আপনি সলভ করতে চলে যাবেন। তার পাশাপাশি যদি লাগে, এই ক্লাসের রেকর্ড আপনাদেরকে দেওয়া হবে, সেই রেকর্ডেড ক্লাসগুলো অবশ্যই করবেন। একটা ক্লাসের রেকর্ড যখন দেখবেন, তখন ক্লাসটা আবার রিভিউ হয়ে যাবে, আবার শিখতে পারবেন ইনশাল্লাহ। এর পাশাপাশি যদি ফার্দার করতে চান, আমার ইউটিউবে একই টপিকের ক্লাস আছে, ইউটিউবে সেম টপিকের আমার ক্লাস আছে, সেটাতে আবার চলে যাবেন। তাহলে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ইউটিউব ক্লাস, কিন্তু লাইভ ক্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট। লাইভ ক্লাস ইগনোর করবেন না। এর পাশাপাশি আইএলস এর রিসোর্স ব্যাংক আপনাদেরকে দেখাই দিছি, সুন্দর মতন পড়ে ফেলবেন, প্রত্যেকটা জিনিস এখান থেকে পড়ে ফেলবেন, স্পেশালি ভোকাবুলারি, কলোকেশন, প্রিপোজিশন,
এবং স্পিকিং অ্যান্সার কম্পাইলেশন। আমি যখন স্পিকিং এর ইয়ে আছে, আমাদের স্পিকিং এর যতগুলো অ্যান্সার, গত 3 বছর যত কোয়েশ্চেন আসছে এবং কেমব্রিজে যতগুলো বই আছে, সবগুলোর আমি সলিউশন করে 4টা পিডিএফ বানাইছি, 700 পেজের মতো। এই 4টা পিডিএফ করে ফেলবেন। আর বাসায় তো পড়াশোনা করবেনই, আমরা ওই যে যেটা বলছি, আমরা আপনাদেরকে পিডিএফ দিচ্ছি, কেমব্রিজ 1 থেকে 19 পিডিএফ, সবগুলা বইয়ের পিডিএফ আপনাদের দেয়া আছে। এর পাশাপাশি আপনারা যদি কেউ ইয়া করতে চান, আহ কি বলে, বাসায় বসে আপনারা মক টেস্ট দিতে চান, আমাদের কম্পিউটার বেসড এআই মক টেস্ট আছে, এআই মক টেস্ট পোর্টাল আছে। আইএলস এর যে কম্পিউটার ভার্সনটা আছে সেটার এআই মক টেস্ট পোর্টাল আছে, আপনারা আপনাদের বাসায় অ্যাসাইন করে দেওয়া হবে। চাইলে আমাদের সেন্টারে আসতে পারেন, যারা ঢাকার বাইরে আছেন আপনাদের বাসায় অ্যাসাইন করে দেওয়া হবে, আপনি জাস্ট বাসায় বসে সুন্দর করে টেস্ট দিতে পারবেন। চাইলে আমার সাথে স্পিকিং টেস্ট ইয়ে করতে পারেন, সেটা অফিসকে রিকোয়েস্ট করবেন, তখন আমার সাথে স্পিকিং টেস্ট অ্যারেঞ্জ করা যেতে পারে। আর যেটা বলছি, আমাদের অফিস ধানমন্ডি 32-এ, আপনারা মক টেস্ট দিতে পারবেন, পেপার বেসড, কম্পিউটার বেসড, যে কোনো কিছু। এর পাশাপাশি আমাদের একটা কমপ্লিট একটা পোর্টাল আসছে, আইএলস এআই প্র্যাকটিস পোর্টাল। যেহেতু আমরা নিউজ পাচ্ছি, অনেকখানে বলা হচ্ছে যে জানুয়ারি থেকে আইএলস এক্সামটা হয়তো পুরোপুরি কম্পিউটারে চলে আসবে বলা হচ্ছে, আমরা সেটা গ্যারান্টি করতে পারি না, ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি এখনো কনফার্ম করেনি। তো আমরা আপনাদের জন্য একটা কমপ্লিট এআই পোর্টাল নিয়ে আসছি, এআই প্র্যাকটিস পোর্টাল, যে আপনি এই প্র্যাকটিস পোর্টালে বসে সব রকম কোয়েশ্চেন আপনি বসে বসে প্র্যাকটিস করতে পারবেন এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবেন, ইনস্ট্যান্ট অ্যাসেসমেন্ট দেওয়া হবে আপনাকে। তো এটা মেইনলি আনা হয়েছে আপনাদের কম্পিউটার, আমি এটা কাজ, আমি নেক্সট ক্লাসে এটা একটা ডেমো দেখাবো আপনাদেরকে, যে এআই প্র্যাকটিস পোর্টালটা আমাদের কেমন। তো আমি একটা ডেমো দেখাবো। খুবই সুন্দর পোর্টাল, খুব চমৎকার, আপনাদের দেখে খুব ভালো লাগবে। এবং এই পোর্টাল থাকলে অনেক প্র্যাকটিসটা অনেক সহজ হয় এবং প্র্যাকটিস করতে ইচ্ছে করে। অনেকে যারা বাসায় পড়তে বোরিং লাগে, তারা প্র্যাকটিস পোর্টালে খুব সুন্দর করে প্রিপারেশন নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আইএলস রিডিং মডিউলের ব্যাপারে যা যা জিনিস আমাদের জানা দরকার সবকিছু আমি আপনাদেরকে একসাথে গোছাই বলে দিচ্ছি। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে বল।